বিএনপি যে আওয়ামী লীগের পথেই হাঁটছে, বিএনপি যে এক নতুন আওয়ামী লীগ, সেইটার প্রমাণ দেওয়ার জন্য তারা সংস্কার করতে চাইছে না। শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার জন্য এই সংস্কারগুলোর বিপক্ষে থাকা সত্ত্বেও বিএনপি মিথ্যাচার করছে। ভারত ৭১-এ সহযোগিতা করেছিল হচ্ছে যাতে মুসলিম খণ্ড বিভক্ত হয়। বাংলাদেশকে একটি অলিখিত করদ রাজ্য হিসেবে ভারত ট্রিট করেছে। জুলাই গণ অভ্যুত্থানে শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়নি, আওয়ামী লীগের পতন হয়নি, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের পতন হয়েছিল। আমরা সেদিন ভারতের দাসত্ব মানব না এই মর্মেও বিজয়ী হয়েছিলাম। এই পরাজয়টাকে ভারত নিতে পারে না। মূলত তাদের পরিকল্পনা হচ্ছে, যেহেতু বাংলাদেশের করদ রাজ্যে তারা ওই সময় করতে পারেনি, একটা হোঁচট খেয়েছে, ধাক্কা খেয়েছে, এবং তারা তাদের 7 সিস্টার্সকে ধরে রাখার জন্য, চিকেন নেককে ধরে রাখার জন্য রংপুরকে নিয়ে একটা নতুন পরিকল্পনা করছে। আমরা যারা বাংলাদেশে আছি, স্বাধীনতাকামী, সার্বভৌমত্বকামী, আমাদেরও অধিকার আছে। আমাদের 1 ইঞ্চির দিকে যদি আপনারা আগে বাড়েন, তাহলে আপনাদের 7 সিস্টারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার অধিকার আমাদেরও আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রিন লিপিডের আজকের আয়োজনে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইকরামুল হাসান রোহানি। জুলাই গণ অভ্যুত্থানে রক্ত এখনো শুকায়নি, কিন্তু 17 বছর পর বাংলাদেশে একটা নতুন সরকার এসেছে ব্যালটের মাধ্যমে। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, গণহত্যার বিচার কোথায়? সীমান্তে পোষণ কেন থামছে না? আমাদের সার্বভৌমত্ব কি আসলেই নিরাপদ? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজ আমাদের সাথে আছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র এবং আজাদীর প্রধান উপদেষ্টা রাশেদ প্রধান। আপনাকে স্বাগত। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা আজকে দেখছে সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই আমি জানতে চাচ্ছি যে জুলাই গণহত্যার বিচার বিলম্ব হওয়ার পিছনের কারণটা কি? আসলে রাজনৈতিক নাকি আইনি? এটা আপনার ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম। আহ দেখুন, বিষয়টা আসলে আমরা যতখানি স্বচ্ছ দৃষ্টিতে দেখার চেষ্টা করি, ততখানি স্বচ্ছ আমাদের সামনে হতে দেওয়া হয় না। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন, এবং সব জায়গায় আমরা যেটা দেখতে পাই, পর্দার আড়ালে অনেক ধরনের খেলাধুলা চলে, যেটা জনগণের সামনে আসতে দেওয়া হয় না। এখন বাস্তবতা হচ্ছে, এই ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, তারা একটা জিনিস ভুলে গেছে, তারা বিগত দিনে মজলুম ছিল, জনতার কাতারে ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে এই বিএনপি সরকার ভুলে গেছে তারা মজলুম ছিল, এবং বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের সেই জালিম চরিত্রটাকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পর তারা যখন ধারণ করলো, তারপরেই কিন্তু পটভূমির পরিবর্তন হয়ে গেল। নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত আমরা যে মজলুম বিএনপিকে দেখেছি, সেখানে এটাই হওয়া খুব স্বাভাবিক ছিল যে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরে দেশের পরিবর্তনগুলো হবে, সংস্কারগুলো হবে, বিচার প্রক্রিয়া দ্রুত হবে। কিন্তু সেই জায়গাটাতে আমরা দেখতে পেলাম যে তারা ক্ষমতায় আসার পর যখনই মজলুম থেকে জালিমের রূপে রূপান্তর হলো, সংস্কার প্রক্রিয়া থেমে গেল, বিচার প্রক্রিয়াটা দুর্বল হয়ে গেল। আপনি খেয়াল করবেন, সংস্কারের বিভিন্ন জায়গায় বাধা দেওয়ার পরে এই যে সকল জায়গাগুলাকে তারা যে কুক্ষিগত করা শুরু করলো, এটার মধ্যে বিচার বিভাগও আছে। স্বাধীন বিচার কমিশনে হস্তক্ষেপ করা হলো। তো এই সব কিছু মিলিয়ে মজলুম যখন জালিম হয়, তখন সকল কাজই বাধাগ্রস্ত হয়। এটাই মূল কারণ বলে আমি মনে করি। আমরা দেখতে পেয়েছি সংসদে প্রায় অধিকাংশ মানে ক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দেওয়ার চেষ্টা করে। আসলে এটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? না, এটা আমি অতীতেও বহুবার বলেছি, আবারও অত্যন্ত বিনয়ের সাথে বলার চেষ্টা করি। কারণ হচ্ছে, আমি যখনই স্বরাষ্ট্রমন্ত্রী অথবা প্রধানমন্ত্রীকে নিয়ে জোরালো ভাষায় বলি, তখনই তো আমার বাসায় যাবার হামলা করা হয়। তো আমি বিনয়ের সাথে বলার চেষ্টা করছি, কিন্তু সুস্পষ্টভাবে বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, সংসদে প্রধানমন্ত্রী হওয়া উচিত একটি সংসদের প্রাণ, যার কথার আলোকে, যার বডি ল্যাঙ্গুয়েজে, যার উচ্চারণে, যার বলিষ্ঠ নেতৃত্বে সংসদ থেকে সারা বাংলাদেশ পরবর্তী রূপরেখা পাবে। কিন্তু এইবারের সংসদে আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সংসদে ঠিকমতো কথা বলতে চান না, অথবা পারেন না, আমি ঠিক জানি না, উনি মূলত ভূমিকা রাখেন হচ্ছে মুচকি হাসির এবং টেবিল চাপড়ানো। জি। তো সেক্ষেত্রে তখন বাধ্য হয়ে আরেকজনকে দায়িত্ব নিতে হয়
যে আমি এখন প্রক্সি প্রধানমন্ত্রীর কার্যক্রম পরিচালনা করব। তো আমরা এই সংসদের শুরু থেকেই যেটা দেখতে পাচ্ছি, শুধুমাত্র সংসদ না, আপনার খেয়াল থাকার কথা, শপথ গ্রহণের দিন যেদিন বিএনপি জাতির সাথে দেশের সাথে বেইমানি করলো, সেই দিনও শপথ নেওয়ার পূর্বে কিন্তু আমাদের বর্তমান যিনি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু ওই শপথের দিনেও উঠে আগে বক্তব্য দিয়েছিলেন। সর্বপ্রথম বক্তব্য ক্ষমতায় যাওয়ার পর সর্বপ্রথম বক্তব্য সংসদের ওই প্লাজায়, যে আমরা একটি শপথ নিব আর একটি শপথ নিব না। এই ভাষণও কিন্তু আমরা তার মুখেই শুনেছি, জনাব তারেক রহমানের মুখে শুনি নাই। এবং পরবর্তী সংসদে আমরা দেখতে পাচ্ছি প্রক্সি প্রধানমন্ত্রীর কাজ জনাব সালাউদ্দিন সাহেব চালিয়ে যাচ্ছেন। আপনি জিজ্ঞেস করেছেন এটা আমি কোন দৃষ্টিতে দেখি, এটা তো ভালো দৃষ্টিতে দেখার কোনো কারণ নেই। আমার মনে হয় না একটা স্বাধীন সার্বভৌম দেশের একটা সাধারণ কোনো নাগরিকের পক্ষে এটা পছন্দ হবে যে আমার দেশের প্রধানমন্ত্রী জীবিত থাকতে, সংসদে উপস্থিত থাকতে আরেকজন প্রক্সি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছে। এখন দেখুন, বিষয়টা দুটো বিষয় হয়। একটা হচ্ছে যেটা আমি একটু আগে বলছিলাম, যে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কথা বলতে গুছিয়ে পারেন না, এটা আমরা অতীতেও দেখেছি, উনি স্ক্রিপ্ট হাতে নিয়ে অনেক ভুল তথ্য দেন। জি, তো হয়তো উনি গুছিয়ে কথা বলতে পারেন না অথবা বলতে চান না, এটা একটা দিক। আরেকটা দিক হয়, সেটা হচ্ছে যখন কোনো ফ্যাসিস্ট বা দানবকে তৈরি করা হয়, পৃথিবীর ইতিহাসে দেখবেন শুধুমাত্র বাংলাদেশে না, যাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করা হয় তাকে সবকিছুর বিতর্কের ঊর্ধ্বে রাখার একটা প্রচেষ্টা থাকে। এটা বিগত শেখ হাসিনার আমলেও আপনি দেখবেন চারপাশে একটা আলোচনা হতো যে আপার কোনো দোষ নেই, আপার আশেপাশের মানুষ সমস্যা সৃষ্টি করছে। এটা ফ্যাসিস্ট চরিত্র, যে যে ফ্যাসিস্ট হয় সে বিতর্কের বাইরে থাকার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আপনি দেখবেন এখন যত বিতর্ক হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে, জনগণ বলছে বা 11 দলীয় ঐক্য বলছে বা জাগপা বলছে, দেখবেন সালাউদ্দিন সাহেব এটা বলেছে, অর্থমন্ত্রী এটা বলেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এটা বলেছে, আইনমন্ত্রী এটা বলেছে, তারেক রহমান কোথাও নাই, প্রধানমন্ত্রী কোথাও না। আচ্ছা, উনি তো কিছু বলেনই না, উনি বললেন আমরা প্রতিবাদ করব, জি অবশ্যই। তো উনি তো বলতেই চায় না। অতএব ওনাকে বিতর্কের বাইরে রাখার একটা খেলা খেলা হচ্ছে, যে ওনার আসলে কোনো দোষ নেই। এই খেলাটা আমরা অতীতেও দেখেছি, যে শেখ হাসিনার কোনো দোষ নেই, আপার কোনো দোষ নেই, আশেপাশে তো ওনার যারা আছেন তারা খারাপ। তো এই একই খেলা বিএনপিও খেলার চেষ্টা করছে, জনাব তারেক রহমানকে সকল বিতর্কের ঊর্ধ্বে রেখে এই ভারতীয় আধিপত্যবাদের সামনে মাথা নত করা থেকে শুরু করে জুলাইয়ের সাথে বেইমানি করা, শহীদদের সাথে বেইমানি করা, সংস্কার পদ্ধতিকে বন্ধ করে দেওয়া এবং নতুন ফ্যাসিজমের সৃষ্টি, এই সব কিছুর পিছনে আমি মনে করি তারেক রহমানকে বিতর্কে ঊর্ধ্বে রাখার একটা নতুন খেলা শুরু হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। জুলাই সনদে আসলে এমন কি সংস্কার প্রস্তাব আছে যেটা সরকার মানতে চাচ্ছে না? এটা একজন আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার পর্যবেক্ষণ কি? না, দেখুন, এইটা বলতে গেলে আগে একটু ব্যাকগ্রাউন্ডে যেতে হবে। জি অবশ্যই। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা, ঐক্যমত্য কমিশনে ৮ মাস ব্যাপী বৈঠক হয়েছিল। সকল রাজনৈতিক দল সকাল থেকে রাত পর্যন্ত টানা বৈঠক করতে করতে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছিলাম। সেই সিদ্ধান্তের আলোকে গণভোট হয়েছে। তো আপনার যেটা বুঝতে হবে, আমরা তো সকলে রাজি হয়েছিলাম দেখেই সংসদ ভবনের সামনে যে সকল রাজনৈতিক দল তৎকালীন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ওই সময় সবাই কিন্তু স্বাক্ষরও করেছে। এবং সেই স্বাক্ষরের ছবিটা যদি আপনি এখন খুলে দেখেন, আমাদের একটা ছোট সমস্যা কি, আমরা বাঙালি জাতি তো গোল্ডফিশ মেমোরি, সবকিছু খুব তাড়াতাড়ি ভুলে জি, যাই। আপনি ছবিটা বের করে দেখবেন যে স্বাক্ষরের পর সবচেয়ে চওড়া হাসিটা জনাব সালাউদ্দিনের, দ্বিতীয় সর্বোচ্চ চওড়া হাসিটা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো সকল কিছুই আনন্দঘন পরিবেশে হলো। গণভোট আমরা 11 দল বললাম জাতীয় নির্বাচনের আগে প্রয়োজন, বিএনপি বলল না জাতীয় নির্বাচনের দিনেই প্রয়োজন। তো সেটাও মেনে নেওয়া হলো, সেই নির্বাচনও হলো, গণভোটে মানুষ রায়ও দিল, 70% মানুষ হার পক্ষে ভোট দিল। বিএনপি ক্ষমতায় যেয়ে বললো এই গণভোট মানি না, এই মানি না, তাহলে আপনি কি মান? এখন বাস্তবতা হচ্ছে বিএনপি আগে থেকেই এই সংস্কারের বিরুদ্ধে, অনেক আগে থেকে, কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার উদ্দেশ্যে তারা এটা মুখে স্বীকার করতে চাইতো না। এবং এইটা তো আমি যদি ভুল না করি, জনাব সালাউদ্দিন সাহেব পবিত্র সংসদে দাঁড়িয়ে নিজে স্বীকৃতি দিয়েছেন। উনি বলেই দিয়েছেন যে ভোট সামনে ছিল, ভোটকে সামনে রেখে আমাদের তখন এটা বলতে হয়েছে, এখন এটা বলতে হচ্ছে। তার মানে তো আপনার ওই ইমানদারিত্ব নাই, আপনার মধ্যে ওই ইমান নাই, ওই স্বচ্ছতা নাই। এই কারণে আপনি নির্বাচনকে সামনে রেখে জনগণের সামনে মিথ্যা কথা বলেছিলেন।
আমি যদি ভুল না করি, বর্তমান প্রধানমন্ত্রী, ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতীয় নির্বাচনের পূর্বে জনগণকে সামনে রেখে ভোটের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। তো এইটা তো এখন স্বচ্ছ দৃষ্টিতে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে শুধুমাত্র নির্বাচনকে সামনে রেখে ক্ষমতায় যাওয়ার জন্য এই সংস্কারগুলোর বিপক্ষে থাকা সত্ত্বেও বিএনপি মিথ্যাচার করেছিল, জনাব তারেক রহমান মিথ্যাচার করেছিল, জনাব সালাউদ্দিন সাহেব সেটা স্বীকৃতি দিয়েছে, লাইসেন্স দিয়ে দিয়েছে পবিত্র সংসদে যে অতীতে এটা ছিল, এখন এটা। তো এই সবকিছু বিবেচনায় সংস্কার প্রক্রিয়ার মধ্যে কি আছে, বিএনপি কেন মানতে চাইছে না, চেয়েও বড় কথা হচ্ছে বিএনপি মিথ্যাচার করেছে, দেশ জাতি জনগণের সাথে বেইমানি করেছে। এখন সংস্কার আপনি কখন করতে চাইবেন না, আপনার প্রশ্নের উত্তরে আসি। ব্যাকগ্রাউন্ড একটু বেশি সময় নিয়ে নিলাম, আমি দুঃখিত। কেন চায় না? সংস্কার তারাই চাইবে যারা নতুন বাংলাদেশ গড়তে চাবে, যারা শুদ্ধ বাংলাদেশ গড়তে চাবে, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাবে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়তে চাবে, সর্বোপরি যে জনগণের জন্য কাজ করতে চাবে, অর্থাৎ ফ্যাসিস্ট হতে চাবে না। এখন সংস্কারগুলো আমরা কেন প্রয়োজন হয়েছিল সেটা চিন্তা করেন। প্রয়োজন হয়েছিল এই দানবীয় শক্তি, দিল্লির সামনে মাথা নত করা শক্তি, দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে সরানোর পর সংস্কারের প্রয়োজন ছিল, যাতে ভবিষ্যতে কেউ ভারতের সামনে মাথা নত না করে, আধিপত্যবাদের সামনে মাথা নত না করে এবং নতুন বাংলাদেশ করার জন্য কাজ করে, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। তা আপনি যদি ফ্যাসিস্ট হইতে চান, আপনি যদি চান যে আমি পূর্ববর্তী সময়ের মতোই দেশ চালাবো, ক্ষমতা না জনতা, আমরা যে স্লোগান দিই, আপনার যদি মাথায় থাকে যে আসলে আগে হচ্ছে ক্ষমতা, জনতা নয়, তখন তো আপনি সংস্কার চাবেন না, এটাই স্বাভাবিক। তো বিএনপি যে আওয়ামী লীগের পথেই হাঁটছে, বিএনপি যে এক নতুন আওয়ামী লীগ, সেইটার প্রমাণ দেওয়ার জন্য তারা সংস্কার করতে চাইছে না। আজকে যদি চিন্তা করে দেখেন শেখ হাসিনা অথবা আওয়ামী লীগ ক্ষমতায় থাকে, তাহলে কি এই সংস্কারগুলো হতো? অবশ্যই হতো না। সো বিএনপি আওয়ামী লীগের রূপ ধারণ করেছে দেখে তারা সংস্কার চায় না। নতুবা এইখানে এমন কোনো সংস্কারের কথা লেখা নাই যেটাতে আপনি মানা করবেন, এবং এই সবগুলো তো বিএনপি হাসি মুখে স্বাক্ষর করেছিল, এখন মানে না কেন? কারণ তারা নতুন জালেম হয়ে গেছে, এটাই মূল কারণ। আপনারা তো বিরোধী দলে আছেন। এখন এই যে কথা দিয়ে কথা রাখলো না বা বিভিন্ন সংস্কার থেকে পিছিয়ে আছে, তো এইটা মানাতে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন বা আপনাদের কার্যক্রম কি, যে এটা সংস্কারটা এগিয়ে নিয়ে যেতে হবে? দেখুন, প্রথমত আমাদের করণীয় ছিল হচ্ছে, প্রথম যখন ভোটের ফলাফল আসলো, এই ভোটটাই তো একটা অবৈধ ভোটের মতো হয়ে গেছে। ম্যানেজ ভোটের মাধ্যমে বিএনপি ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, মিথ্যাচারের মাধ্যমে দখল করেছে, এবং ফলাফল যখন আসা শুরু করলো, প্রথম ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে আমরা মোর দেন 200 সিটসে এগিয়েছিলাম, ১১ দলীয় ঐক্য, জামাত নেতৃত্বের। পরবর্তীতে ১ ঘন্টা ফলাফল আসা বন্ধ হয়ে গেল। তারপর রেজাল্টকে পাল্টে দেওয়া হলো। ঠিক ২০০৮ সালের নির্বাচনের মতো, যেটাতে ভারত হস্তক্ষেপ করে শেখ হাসিনাকে আনানোর রাস্তাটা ওপেন করেছিল। ওই একইভাবে কিন্তু এই ভারতও আবার নতুন একটা খেলা খেললো এবং সেই ফাঁদে পা দিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলো। তো আপনি যে প্রশ্নটা করলেন আমাদের পদক্ষেপ কি? আমরা চাইলে সেই দিনই কিন্তু নির্বাচন বয়কট করতে পারতাম। দেশে একটা জরুরি অবস্থা জারি হতো এবং একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতো, আওয়ামী লীগ ফেরত আসার সুযোগ হতো। সবকিছু বিবেচনায় দেশের বৃহত্তর স্বার্থে আমরা নির্বাচন মেনে নিয়েছিলাম, এবং সেদিনই ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাতের নেতৃত্বে আমাদের যে বৈঠকটা হয়েছিল নির্বাচনের দিন রাতের বেলা পল্টন জামাত অফিসে, সেই বৈঠক থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম দেশের বৃহত্তর স্বার্থে আমরা এই ফলাফলকে মেনে নিব, আমরা জাতীয় সংসদে যাব, সংসদে জনগণের দাবিগুলা উত্থাপন করব, প্রয়োজনে সরকারকে সহযোগিতা করবে এগুলো বাস্তবায়নের জন্য। কিন্তু যদি সরকার বাস্তবায়ন না করে, তাহলে আমাদের আর উপায় থাকবে না, এবং বাস্তবতা সেটাই হয়েছে। আপনি দেখুন, সংসদে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলীয় জোট বারবার জুলাই সনদ বাস্তবায়নের জন্য যেই কথাগুলো বলেছে, বক্তব্য রেখেছে, ফলাফলে কিছুই হয়নি। তার পরবর্তীতে কার্যক্রম হিসেবে আমরা কিন্তু রাজপথে নেমে এসেছি। বিরোধী দলের জায়গা থেকে আমরা জাতীয় সংসদে যেরকম ভূমিকা রাখছি, একইভাবে রাজপথে ভূমিকা রাখছি। আমাদের বিভাগীয় সমাবেশ চলছে, বিভিন্ন জেলা মহানগরে সমাবেশ চলছে, বিক্ষোভ চলছে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য। এবং এইটা চাইতে চাইতেই আমরা যেটা দেখলাম যে মাত্র ১০০ দিন যেতে না যেতেই বিএনপি ওই পূর্ববর্তী আওয়ামী লীগের মতো লুটপাটতন্ত্র, জুলুমতন্ত্র, খুন, ধর্ষণ, রাহাজানি, মানে একটা অস্থিরতা সৃষ্টি করে দিল। তো
এখন আমাদের সামনে আগে ছিল একটা বিষয়, জুলাই সনদ থেকে বাস্তবায়ন জি। করতে হবে। এখন জনগণের এত দাবি, সেই দাবিগুলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতেও অবস্থা খারাপ। তো এইগুলা নিয়েও আমাদের কাজ করতে হচ্ছে। কারেন্টের দাম ২ বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তেলের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। বাজেট তো একটা অদ্ভুত বাজেট হয়েছে, যেটা জীবনেও বাস্তবায়ন সম্ভব না। সেই জনগণের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, ভালো হয়, সাধারণ মানুষ যাতে খেয়ে পরে বাঁচতে পারে, এটাও কিন্তু এখন আমাদের জন্য একটা ইস্যু হয়ে গেছে। সো এই ২ টা ইস্যুকে কেন্দ্র করে বিরোধী দলের জায়গা থেকে ১১ দলীয় ঐক্য সংসদের সাথে, সাথে রাজপথে কার্যক্রম শুরু করেছে। এবং আপনি জানেন জুলাই মাস আসতে যাচ্ছে। জি। জুলাইকে ধারণ করে আমরা ১১ দল ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছি আজকে। তো সেই কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। আপনার প্রশ্নের মূল উত্তর হচ্ছে আমরা সংসদেও প্রতিবাদ জানাবো, রাজপথেও প্রতিবাদ জানাবো। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। সংসদে যদি সমাধান একান্তই না হয়, ধৈর্যের বাঁধ যদি সরকার আমাদের ভেঙে দেয়, তাহলে সংসদ এবং রাজপথকে আমরা এক সমতলে নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং নতুন বিপ্লব অনিবার্য। ধন্যবাদ আপনাকে। আমি এইবার জানতে চাচ্ছি ভারতের অখণ্ড ভারত প্রজেক্ট ও আঞ্চলিক আধিপত্যবাদ নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের সার্বভৌমত্ব কি কাশ্মীর বা সিকিমের মতো মানে এমন কি ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে কি? আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আমি একটু পিছন থেকে শুরু করব। অবশ্যই। সংক্ষেপে বলবো কিন্তু একটু পিছন থেকে। দেখুন, এই প্রশ্নের উত্তর দিতে হলে আগে আপনার ৭১-এ যেতে হবে। জি। ৪৭ পরবর্তী যেই সময়টা, সেই সময় ভারত খুব কোণঠাসা ছিল। যে মুসলিমদের আলাদা একটা খণ্ড হয়ে গেল, এটার সাথে আমরা পেরে উঠছি না। এবং ৭১-এ বাংলাদেশ স্বাধীনতার জন্য যে লড়াইটা হয়েছিল, যে সংগ্রামটা হয়েছিল, এবং সেখানে এই ভারতকে যে মহান করে দেখানো হয়, যে ভারতীয় সহযোগিতা, ভারত ৭১-এ সহযোগিতা করেছিল হচ্ছে যাতে মুসলিম খণ্ড বিভক্ত হয়। তারা সহযোগিতা করেছিল যাতে পাকিস্তান দুর্বল হয়। তারা সহযোগিতা করেছিল যাতে ওই যুদ্ধকে কেন্দ্র করে তারা লুটপাটতন্ত্র ব্যবসা করতে পারে, সেটা তারা করেছে। এবং তারা সহযোগিতা করেছিল পরবর্তীতে বাংলাদেশকে যাতে তারা তাদের পেটের ভিতর কুক্ষিগত করে রাখতে পারে, বাংলাদেশকে যাতে ব্যবহার করতে পারে। এটাই ছিল তাদের সহযোগিতার মূল কারণ। এবং পরবর্তী ৭১ পরবর্তী সময়কে আমাকে যদি বলেন, আমি খোলামেলা বলবো, বাংলাদেশ সেদিন ৭১ পরবর্তী সময়ে স্বাধীন পতাকা পেয়েছে, স্বাধীন মানচিত্র পেয়েছে, কিন্তু সার্বভৌমত্ব পায় না। তার পরবর্তী সময় থেকে ৭১ পরবর্তী সময় থেকে বাংলাদেশকে একটি অলিখিত করদ রাজ্য হিসেবে ভারত ট্রিট করেছে, এবং এখনো সেটা করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশকে করদ রাজ্যে রূপান্তর করা। এবং শেখ পরিবার, শেখ মুজিব থেকে শুরু করে শেখ হাসিনা তাতে ব্যাপকভাবে সহযোগিতা করেছে। তো বাংলাদেশ ভারতের কাছে ততদিন পর্যন্ত ভালো, যতদিন বাংলাদেশের নেতৃত্ব তাদের সামনে মাথা নত করে জি। থাকবে। এবং আপনি অন্তর্বর্তী সময়টা যদি দেখেন, অন্তর্বর্তী সরকারের সময় এই যে ভারত যে ভিসা বন্ধ করে দিল, কেন? কারণ আমরা একটু নতুন করে সাহসের সাথে রাষ্ট্রীয় পর্যায় থেকে চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছিলাম। এতেই তারা ভিসা বন্ধ করে দিল। কারণ আমার করদ রাজ্য, আমার প্রজারা আমার চোখে চোখ রেখে কথা বলে, এটা ভারত নিতে পারছিল। এবং তারপরে এই যে ভোট হলো, আপনি দেখবেন এখন ট্যুরিস্ট ভিসা আবার নতুন করে শুরু করে জি। দেওয়া হচ্ছে। কারণ হচ্ছে বিএনপি ক্ষমতায় এসে সে আওয়ামী লীগের মতোই মাথা নত করা তাদের শুরু। দাসত্ব করছে এমন কিছু। একদম, একদম। তো বাস্তবতা হচ্ছে ভারত এই যে মাঝখানে ধাক্কাটা খেলো, কোন ধাক্কা? জুলাই গণঅভ্যুত্থান। জুলাই গণঅভ্যুত্থানে শুধুমাত্র শেখ হাসিনার পতন হয়নি, আওয়ামী লীগের পতন হয়নি, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের পতন হয়েছিল। আমরা সেদিন ভারতের দাসত্ব মানব না, এই মর্মেও বিজয়ী হয়েছিলাম। এই পরাজয়টাকে ভারত নিতে পারে না। এখনো কিন্তু তারা সেই রাগে ফুঁসছে। এবং সেইটার পরবর্তী পদক্ষেপ আপনি এখন এসে টের পাচ্ছেন। এই যে অবৈধ পুশিং চলছে, জি। সীমান্তে হত্যা কিন্তু আবারও বেড়ে গেছে। এতদিন তারা চট্টগ্রামের কথা বলতো, এখন তারা রংপুর বিভাগ দখল করতে চায়। আপনি দেখবেন গাইবান্ধার পলাশবাড়িতে বিশাল বিশাল হিন্দু মূর্তি তৈরি করা হচ্ছে। আপনি দেখবেন শাহবাগে সনাতনী ধর্মীদেরকে রয়ের পরিকল্পনায় নামিয়ে দেওয়া হচ্ছে। তারা হিন্দুদের জন্য আলাদা স্টেটের দাবি জানাচ্ছে, ভারত থেকে সমর্থন দেওয়া হচ্ছে। আচ্ছা চিন্তা করেন তো, বাংলাদেশের ভূখণ্ডে হিন্দু মুসলমান কবে দাঙ্গা হয়েছিল? একটা ইতিহাস দেখাতে পারবেন হিন্দু মুসলমান দাঙ্গা? জি না। ভারতে তো প্রতিনিয়ত হয়। আমরা রিসেন্টলি দেখলাম মুসলমানদের ভারতে ঈদের নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, কুরবানি করতে দেওয়া হচ্ছে না। জি। ভারতে তো ২০ কোটি মুসলমান আছে।
আপনারা ভারতের ২০ কোটি মুসলমানের জন্য আলাদা একটা ভূখণ্ড তৈরি করে যান না, স্বাধীন সার্বভৌম ভূখণ্ড করে যান। তারপর বাংলাদেশের রংপুরের দিকে তাকান, চট্টগ্রামের দিকে তাকান, সেটা তো আপনারা করতে পারবেন না। ওখান থেকে উস্কানি দিবেন, অর্থায়ন করবেন। এই যে গাইবান্ধার পলাশবাড়ির যে মন্দির এবং বড় বড় মূর্তির কথা বললাম, কে বানাচ্ছে চিন্তা করে দেখেন। একজন এসির মিস্ত্রি কোথায় টাকা পায়? টাকা কোথা থেকে আসে? সেই মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার ২ বার কেন যায়? অর্থায়ন কোথা থেকে হয়? পরিকল্পনাটা কি? মূলত তাদের পরিকল্পনা হচ্ছে, যেহেতু বাংলাদেশের করদ রাজ্যে তারা ওই সময় করতে পারেনি, একটা হোঁচট খেয়েছে, ধাক্কা খেয়েছে, এবং তারা তাদের সেভেন সিস্টার্সকে ধরে রাখার জন্য, জি, চিকেন নেককে ধরে রাখার জন্য রংপুরকে নিয়ে একটা নতুন পরিকল্পনা করছে। অখণ্ড ভারত হোক বা না হোক, রংপুর বিভাগের কিছু অংশ যদি তারা দখল করতে পারে, তাদের ওই চিকেন নেকের বর্ডারটা আরো প্রসারিত। বিস্তৃত হয়ে যায়, জি, নিরাপদ হয়ে যায়। তো এই সব কিছু মিলিয়ে যে অখণ্ড ভারতের পরিকল্পনা তারা করছে, সেটা তারা করতেই পারে। এটা তাদের অধিকার, আমি বলবো। আচ্ছা, কারণ তাদের অধিকার বলছি, কারণটা হচ্ছে তারা হচ্ছে উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস। লালন করা। জি, হিন্দু ধর্ম, সনাতন ধর্ম কিন্তু উগ্র না। আপনি ওই ধর্মকে ধারণ করে যখন উগ্র রূপ দেখাবেন, তখন সেই উগ্র হিন্দুত্ববাদের অধিকার আছে, তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখতে পারে। আমরা যারা বাংলাদেশে আছি, স্বাধীনতাকামী, সার্বভৌমত্বকামী, আমাদেরও অধিকার আছে। আমাদের ১ ইঞ্চির দিকে যদি আপনারা আগে বাড়েন, তাহলে আপনাদের সেভেন সিস্টারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার অধিকার আমাদেরও আছে। তা আপনারা আপনাদের অধিকার নিয়ে পরিকল্পনা করেন। আমরা আমাদের অধিকার নিয়ে প্রস্তুতি নিয়ে রেখেছি ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ একটা অংশ ভারতীয় দালাল। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। অবশ্যই। এবং ভারতকে দেখবেন আশেপাশের বিভিন্ন দেশে তারা যে চাপ প্রয়োগ করে, নেপালে, ভুটানে, মালদ্বীপে, অন্যান্য জায়গায়, চায়না পাকিস্তানের সাথে তো পারে না। না, বাকিদের উপর যে দাদাগিরি করতে চায়, আপনি নেপালে যেয়ে কোনো ভারতের দালাল পাবেন না। ভুটানে গেলে কোনো ভারতের দালাল পাবেন না। আমরা খুব দুর্ভাগা জাতি। আমাদের দেশের একটা অংশ আবার ওই যে শাহবাগী যে রাম বাম ভূতেরা জি, আছে, তারা আবার দেখবেন ভারতের অর্থায়নে ভারতীয় দালালি করে। তো এই সামান্য অংশটাকে যদি বাদ দেন, তাহলে প্রকৃত বাংলাদেশিরা স্বাধীনতা চায়, সার্বভৌমত্ব চায়, ভারতীয় আধিপত্যবাদ চায় না, উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনও চায় না। অতএব আমাদের রক্ত যতক্ষণ আছে গায়ে, মৌলানা ভাসানীর বংশধররা যতক্ষণ আছে, শফিউল আলম প্রধানের বংশধররা যতদিন আছে, শরীফ ওসমান হাদির ভাইরা যতদিন আছে, ততদিন অখণ্ড ভারতের স্বপ্ন দেখলে সেভেন সিস্টার সুস্থ থাকবে না। শুধু এটুকু বলে দিতে পারি, এটা আমাদের ওয়াদা। জি, ধন্যবাদ। আমি আরো একটি বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে সীমান্তবাসীর পুশিন বিরোধী বিচ্ছিন্ন প্রতিরোধকে সারা দেশে ছড়িয়ে দিয়ে এটি যদি জাতীয়করণ বা জাতীয় পর্যায়ে নিয়ে যেয়ে আমরা আ এটাকে, মানে আপনি তো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, এটি জাতীয় পর্যায়ে ছড়িয়ে দিয়ে জাগরণ তৈরিতে আপনার ভূমিকা বা একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে এর রূপরেখা কিভাবে দেবেন? এটা যদি বিশ্লেষণ করতেন। ধন্যবাদ আপনাকে। খুব চমৎকার একটা প্রশ্ন। আমার বাড়ি পঞ্চগড়ে, জি, সীমান্তবর্তী এলাকা। আমার ওখানে ৪৩টা ইউনিয়ন আছে পঞ্চগড় জেলাতে। ছোট জেলা। জি, ৪৩টা ইউনিয়নের মধ্যে ২১টা ইউনিয়নের সাথে ভারতের সীমান্ত আছে। মানে কতখানি দুর্ভাগা একটা জায়গায় আমার বসবাস, যে বোঝানোর জন্য বলছি। জি, চারপাশে ভারতের চাপ থাকে। সীমান্তে অবৈধ পুশিং থাকে, সীমান্তে হত্যা থাকে এবং তাদের দাদাগিরি থাকে, জমি দখলের ব্যাপার থাকে, অনেক কিছু। তো আমি গতকালকে পঞ্চগড়ে গিয়েছিলাম এবং ওইখানে যে আমি আমার দেশের সীমান্তরক্ষী যারা আছেন, তাদেরকে অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছি। এবং আমি আমার অন্তর থেকে ওই ২১টা ইউনিয়নের জনগণকে, সবার সাথে তো সাক্ষাৎ সম্ভব না, এক জায়গা থেকেই আমার অন্তর থেকে ধন্যবাদ জানিয়েছি। কেন জানিয়েছি? এইটা তো দেশের সাধারণ মানুষের কাজ না সীমান্ত রক্ষা করা। জি না। যেহেতু আমাদের সীমিত সাধ্য, আমাদের সামরিক শক্তি অতখানি শক্তিশালী না, এটা মানতে হবে। ভারত আমাদের শক্তিশালী হতে দেয় নাই তাদের নিজেদের স্বার্থে। অবশ্যই। তো সেই সীমিত স্বার্থে বর্ডারে যারা দায়িত্ব পালন করছে, রাষ্ট্রীয় চমৎকার দায়িত্ব পালন করছে, এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এলাকাবাসী খালি হাতে ঝাড়ু নিয়ে, বাঁশ নিয়ে, টর্চ লাইট নিয়ে দিনরাত যেভাবে পাহারা দিচ্ছে, যেটা আমরা শুনেছি মুক্তিযুদ্ধে আমাদের একদম, বাঙালি ভাইয়েরাও। একদম। সো এই জিনিসটা অত্যন্ত চমৎকার। এখন আমার জায়গা থেকে আমি ধন্যবাদের বেশি আর কোনো কিছু জানানোর সুযোগ বা সাধ্য বা সামর্থ্য আমার নাই।
তো বাস্তবতা হচ্ছে, আপনাকে আবারও ধন্যবাদ জানাই প্রশ্নটার জন্য। গতকাল পঞ্চগড়ে বসে আমার এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আচ্ছা, এই যে দেশের মানুষ ঘরের খেয়ে, তারা তো কাবিখা প্রজেক্টে নাই, যে কাজের বিনিময়ে খাদ্য প্রজেক্টে নাই সরকারের। নিজের খেয়ে, ঘরের খেয়ে, পকেটের টাকা খরচ করে কাজকর্ম ফেলে দিনরাত যে সীমান্ত পাহারা দিচ্ছে, তো অবশ্যই দেশপ্রেম। অবশ্যই দেশপ্রেম। আমার রাষ্ট্র থেকে এখন পর্যন্ত একবার দেশের জনগণকে এই কাজের জন্য ধন্যবাদ দেওয়া হয়েছে? জি না। আমার মাননীয় প্রধানমন্ত্রী, যিনি মুখ খুলে কথা বলতে পারেন না, একটা থ্যাংক ইউ বলতে পারেন নাই, উনি এসে যে বলেন আই হ্যাভ আ প্ল্যান। কিসের প্ল্যান? দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের মানুষ নিজের সময় ব্যয় করে, কাজ ফেলে, নিজের পকেটের টাকা খরচ করে সীমান্ত পাহারা দিচ্ছে। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি একবার দুটা শব্দ থ্যাংক ইউ, বাংলায় একটা শব্দ ধন্যবাদ অথবা জাজাকাল্লাহ আপনার মুখ দিয়ে বের হয় না। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শিলংয়ের বিলাসবহুল রিসর্টে বছরের পর বছর আয়েশি জীবন কাটিয়ে গুপ্ত থেকে দেশে এসে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। আপনার দেশের মানুষ সীমান্ত পাহারা দিচ্ছে, আপনার ধন্যবাদ দিতে ইচ্ছা করে না? আপনার কি কষ্ট হয়, লজ্জা হয়? আপনার ভালোবাসার ভারতের মানুষ এখানে আসতে পারছে না? আমরা তো এটাও ভাবতে পারি হয়তো অন্য পক্ষ অখুশি হতে পারে, খুশি রাখার। এটাই বলছি যে ভারতকে খুশি রাখার জন্য আপনার মুখ দিয়ে থ্যাংক ইউ বেরোচ্ছে না। আমার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, এত এত মন্ত্রী, জি সীমান্তবর্তী আমার যে ৩২টা জেলা, ৩২টা জেলার যে সরকারি এমপিগণ, মানে এটা রাষ্ট্রের দায়িত্ব যে এই মানুষগুলাকে অন্তর থেকে ধন্যবাদ দেওয়া। তারা অর্থ চায় নাই, কাবিখা প্রজেক্ট চায় নাই, কোনো কিছুর বিনিময়ও চায় নাই, রাষ্ট্র একটা ধন্যবাদ জানাবে। একটা দেশের প্রধানমন্ত্রী যদি এটা রাষ্ট্রীয় বিবৃতি দেয়, বাংলাদেশের প্রত্যেকটা পেপার, পত্রিকা, রেডিও সবার দায়িত্ব এটা প্রচার করা, মানে একবারে সবার কাছে পৌঁছে যাবে। আমি এই পডকাস্টে আপনার মাধ্যমে ধন্যবাদ জানালাম, আমি একটা বিবৃতি দিলাম, আমি একটা নিউজ দিলাম, কয়টা পেপার ছাপাবে? রাশেদ প্রধান বলেছে অল্প কিছু মানুষ জানবে। একটা প্রধানমন্ত্রী যদি ধন্যবাদ দেয়, স্বরাষ্ট্রমন্ত্রী যদি দেয়, মুহূর্তে দেশের সবার কাছে ধন্যবাদ পৌঁছে। অবশ্যই। একই সাথে সাথে ইন্টারন্যাশনাল মিডিয়াতেও যাবে। এটাই তাদের ভয়। ইন্টারন্যাশনাল মিডিয়াতে যখন এটা আসবে, তখন তো ভারত অখুশি হবে, নাখোশ হবে, তাদের সম্পর্কটা ভালো থাকবে না। এই কারণে তারা দেশের মানুষকে ধন্যবাদ জানাতে চায় না। যাই হোক, আপনার প্রশ্নে ফিরি। চমৎকার প্রশ্ন। আমি আমার জায়গা থেকে ধন্যবাদ ব্যতীত এই মুহূর্তে কোনো কিছু জানাতে পারছি না। আমি আমার অন্তর থেকে, শুধুমাত্র পঞ্চগড় নয়, ৩২টা সীমান্তবর্তী এলাকার মানুষ যারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সাথে সীমান্ত পাহারা দিচ্ছেন, অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, সালাম জানাই, স্যালুট জানাই। এবং যদি প্রয়োজন হয়, যদি আসলে ওই যুদ্ধক্ষেত্র তৈরি হয়, তাহলে আপনাদের সাথে সীমান্তে দাঁড়ানোর জন্য আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভারতীয় চাপ ও ভারতীয় যে সীমান্ত আগ্রাসন রুখতে বাংলাদেশের কোন দেশগুলোর সাথে কৌশলগত মিত্রতা জোরদার করা বেশি জরুরি মনে করেন আপনি? আমি অনেকগুলা সুযোগ আছে, সরাসরি ২টা দেশের নাম বলবো। অবশ্যই। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে, যেটা একটু আগে বলছিলাম, সামরিকভাবে আমরা অতখানি শক্তিশালী না। যেহেতু সামরিকভাবে আমরা শক্তিশালী না, এখন কি সক্ষমতা আছে শক্তিশালী হওয়ার? না, আমি ওটাই বলছিলাম। ১ নম্বর হচ্ছে শক্তিশালী না। কেন না? কারণ হচ্ছে ভারত হতে দেয় নাই আমাদের জি কখনো। অতীতে হতে দেয় নাই। এখন প্রশ্ন হচ্ছে তার আমরা কি হতে চাই কিনা? এটা হচ্ছে ১ম প্রশ্ন। জি শক্তিশালী হতে চাই, কিভাবে হব? আপনি আমি এখানে কথা বলবো, সকাল বিকাল হাঁটাহাঁটি করব, ট্রেনিং করব, কাঠের রাইফেল নিয়ে লেফট রাইট করব, শক্তিশালী হয়ে যাব? অবশ্যই না। সম্ভব না। শক্তিশালী হইতে হলে রাষ্ট্রীয় ক্ষমতায় যে আছে তাকে সিদ্ধান্ত নিতে হবে। তো আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, যারা আগে মজলুম ছিল এখন জালিম হয়ে গেছে, যারা আগে বিএনপি ছিল এখন নামকাওয়াস্তে বিএনপি আসলে আওয়ামী লীগ হয়ে গেছে, তারা কি চায় যে আমরা এই সকল বিষয় নিয়ে শক্তিশালী হব? সেটা হচ্ছে ১ম প্রশ্ন। যদি হতে চাই তাহলে সুযোগ আছে। সুযোগ আছে, আমি মনে করি ২টি দেশের সাথে সরাসরি আমাদের আলোচনায় বসা উচিত। একটা দেশের নাম হচ্ছে পাকিস্তান, একটা দেশের নাম ইরান। দুটাই মুসলিম কান্ট্রি। এই ২টা দেশের সাথে আমরা সামরিক চুক্তিতে যেতে পারি। তোমাদের যে সামরিক শক্তি আছে, এই শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে যদি প্রয়োজন হয়, তাহলে তোমরা